এই পর্বে আমরা জানব নন্দীগ্রাম কাণ্ডের আরও কিছু কথা। গত পর্বে আমরা জেনেছিলাম কিভাবে ও কেন নন্দীগ্রামে হিংসা ছড়িয়েছিল। আসুন এবার জেনে নিই সেই হিংসাত্মক ঘটনা তৎকালীন সরকারের ওপর কী প্রভাব ফেলেছিল। 14ই মার্চ 2007-এর ঘটনা। প্রশাসনকে নন্দীগ্রামের বিইউপিসি নিয়ন্ত্রণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল এবং 14ই মার্চ 2007-এ 3000-এরও বেশি পুলিশ অফিসার নিয়ে একটি অভিযান শুরু হয়েছিল। আসন্ন পদক্ষেপের খবর বিইউপিসিতে ফাঁস হয়। তারা নন্দীগ্রামের প্রবেশদ্বারে প্রায় 5000 গ্রামবাসীকে একত্রিত করেছিল। সরকারি পরিসংখ্যান দাবি করেছে যে 14 জন কৃষক গুলিতে মারা গেছে, কিন্তু 100 জনকে নিখোঁজ ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রামে মৃত্যু ভারতে বামপন্থী রাজনীতি নিয়ে বিতর্কের জন্ম দেয়। 14ই মার্চ হত্যাকাণ্ডের পর স্বেচ্ছাসেবক চিকিৎসকরা নন্দীগ্রাম স্বাস্থ্যকেন্দ্র, তমলুকের জেলা হাসপাতাল এবং এসএসকেএম হাসপাতাল পরিদর্শন করেন এবং একটি প্রতিবেদন তৈরি করেন। একটি প্রেস বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী নন্দীগ্রামের ঘটনায় তার সরকারের পরিচালনার সমালোচনা করেছেন। যাই হোক, প্রস্তাবিত সেজ 14ই মার্চ পুলিশের অ্যাকশনের পর স্থগিত করা হয়েছিল। 3রা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাসায়নিক কেন্দ্র স্থাপনের জন্য হলদিয়া থেকে 30 কিলোমিটার দূরে নয়াচর দ্বীপ সরকারের পছন্দ বলে প্রকাশ করেন। এবার জানব এর প্রতিক্রিয়া সম্পর্কে। দীর্ঘদিনের পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী এবং সিপিআইএম নেতা অশোক মিত্র সরকার এবং তার দলের সমালোচনা করেছেন, পার্টির নেতৃত্বকে অভিমানী বলে অভিযুক্ত করেছেন এবং সিপিআইএমকে চাটুকার এবং আদালতের ঠাট্টাকারীদের একটি বিস্তৃত ক্ষেত্র বলে অভিহিত করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি সম্পাদকীয় অনুসারে পার্টির যন্ত্রপাতি একটি শিল্পায়ন নীতির তলোয়ার বাহুতে পরিণত হয়েছিল, যা জটিল সম্পত্তির অধিকার সংক্রান্ত সমস্যাগুলি নিষ্পত্তি করে। নিরাপত্তা বাহিনী দাবি করেছিল টিএমসি সিপিআইএম-এর হয়ে কাজ করছে। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বন্ধু ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় মনে করেছিলেন যে শিল্পের প্রয়োজন ছিল, কিন্তু রাজ্যের সহিংসতা ছিল বর্বর। সমাজকর্মী মেধা পাটকর 7ই ডিসেম্বর জমি অধিগ্রহণের প্রতিবাদে নন্দীগ্রাম পরিদর্শন করেন। এবার আমরা জেনে নেব নির্বাচনী প্রতিক্রিয়া সম্পর্কে। নন্দীগ্রামের ভোটাররা কৃষি জমি অধিগ্রহণের মাধ্যমে শিল্পায়নের সরকারের নীতির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়। বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো 11ই মে 2008-এ 53টি আসনের মধ্যে 35টি আসনে জয়লাভ করে। বিরোধীরা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নিয়ন্ত্রণ লাভ করে। 2011 সালের বিধানসভা নির্বাচনে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার আসন হারান এবং বামফ্রন্ট 34 বছর পর ক্ষমতা হারায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের প্রচারে সিঙ্গুর এবং নন্দীগ্রাম সমস্যা এবং তাদের স্লোগান মা মাটি মানুষ ব্যবহার করেছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ফিরোজা বিবি নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে 39,551 ভোটের ব্যবধানে জয়ী হন এবং বামফ্রন্ট প্রার্থী পরমানন্দ ভারতীকে পরাজিত করেন। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার একটি দলীয় বিবৃতিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বলেছেন, বামফ্রন্ট সরকারের সময় থেকেই যে অর্থনৈতিক রাজনৈতিক ভাবনা আমরা রাজ্যের মানুষকে বলার চেষ্টা করেছি তা হল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আমরা সেই পথ ধরেই এগিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমান সরকারের হাতে গত 10 বছরে সেই কৃষিতে আমরা পিছিয়ে পড়েছি। উল্লেখযোগ্য কোনো শিল্প আসেনি গত 1 দশকে। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ স্বৈরতন্ত্র ও সাম্প্রদায়িকতা বিরোধী জনগণের মোর্চা সংযুক্ত মোর্চা তৈরি করেছে। এরাই পারবে এই অন্ধকার থেকে রাজ্যকে বের করে আনতে। একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের বিবৃতিতে বর্তমান যুব সমাজের কথাও তুলে ধরেছেন। তিনি বলেন, গত 1 দশকে যুবদের কাজের স্বপ্ন চুরমার, শিক্ষাঙ্গন কলুষিত, স্বাস্থ্য পরিষেবা গরিব মানুষের নাগালের বাইরে। নতুন প্রজন্মের হাজার হাজার যুবক যুবতী ছোট মাঝারি বৃহৎ শিল্প ও কর্মসংস্থানের দাবি নিয়ে পথে নেমেছে। ওরা পারবে বাংলার ঋত গৌরবকে ফিরিয়ে আনতে। এবার আমরা জানব
কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো এবং বুদ্ধদেব বাবুর ভাবনা সম্পর্কে। সম্প্রতি 2022 সালের 14 জুলাই ইস্ট ওয়েস্ট মেট্রোর কিছু অংশ চালু হয়েছে। বর্তমানে ইস্ট ওয়েস্ট মেট্রো কেবল শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত চলছে। তবে এই প্রকল্পের সূচনা হয় 2008 সালে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর অনুমোদন করেছিলেন। 2009 সালের 22 ফেব্রুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের শিলান্যাস করেছিলেন বুদ্ধবাবু ও প্রণববাবু। তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে নগরোন্নয়ন মন্ত্রকের হাতে ছিল প্রকল্প। এরপর মার্চ 2009 সালে নির্মাণ শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য স্বায়ত্তশাসিত কলকাতা মেট্রো রেল কর্পোরেশন গঠিত হয়েছিল। ভারত সরকারের নগরোন্নয়ন মন্ত্রক এবং বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকেরই এতে অর্ধেক শেয়ার ছিল। পরে পশ্চিমবঙ্গ সরকার এটি থেকে প্রত্যাহার করে এবং শেয়ারগুলি রেল মন্ত্রকের কাছে হস্তান্তর করা হয়। নন্দন কলকাতা তথা ভারতের একটি সরকারি চলচ্চিত্র এবং সাংস্কৃতিক কেন্দ্র। সাংস্কৃতিক কেন্দ্রের প্রাথমিক লক্ষ্য হল সমাজে চলচ্চিত্র সচেতনতাকে উৎসাহিত করা এবং সহজতর করা। এটি একটি চিত্তাকর্ষক স্থাপত্য। এই ভবনে কয়েকটি তুলনামূলকভাবে বড় কমপ্লেক্স, একটি আধুনিক সিনেমা হল এবং সাংস্কৃতিক কমপ্লেক্স আছে। নন্দন বাংলার তরুণ এবং বয়স্কদের জন্য একটি প্রিয় গন্তব্য। নন্দন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম প্রধান স্থান। এই স্থানেই 2010 সাল পর্যন্ত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন হয়েছিল। মাঝে 2011 সালে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান নেতাজি ইনডোর স্টেডিয়ামে স্থানান্তরিত করা হলেও নন্দন উৎসবের প্রধান কেন্দ্র হিসেবে রয়ে গেছে। নন্দনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 1980 সালে এবং এটির উদ্বোধন করেছিলেন চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় 2রা সেপ্টেম্বর 1985 সালে। তিনি কমপ্লেক্সের জন্য বর্তমানে বিখ্যাত লোগোটিও ডিজাইন করেছিলেন। প্রাথমিকভাবে নন্দনের 2টি অডিটোরিয়াম ছিল, পরে তৃতীয় একটি অডিটোরিয়াম তৈরি করা হয়। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে নন্দনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। 1980 সালে তিনি থিয়েটারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাশীপুর থেকে 1982 সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর 1987 সাল পর্যন্ত তিনি নন্দনে আসেননি। যখন তিনি নির্বাচনী এলাকা পরিবর্তন করে যাদবপুরে আসেন এবং নির্বাচনে জয়লাভ করেন, তখন পুনরায় সেখানে যাতায়াত শুরু করেন। 2000 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি আরও ঘন ঘন অডিটোরিয়ামে যেতে শুরু করেন। 1995 সাল পর্যন্ত এখানে তার নিজস্ব রুম ছিল না। তারপর তিনি নন্দনের দ্বিতীয় তলায় একটি 300 বর্গফুট কার্পেটযুক্ত ঘর পান। এখানে তিনি প্রায়ই সুনীল গঙ্গোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় প্রভৃতি ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করতেন এবং মানিক বন্দ্যোপাধ্যায় বা জীবনানন্দ দাশের ওপর তার লেখা প্রুফরিড করতেন। পশ্চিমবঙ্গের 2011 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনীশ গুপ্তের কাছে পরাজিত হওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্য এখানে আসা বন্ধ করে দেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 2 মাস পর 2011 সালের জুলাই মাসে দ্য টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে বুদ্ধবাবু তার সেখানে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সিনেমার সম্পর্কে উদাসীন ছিলেন বলে কথিত আছে। এমনকি নন্দনে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী বক্তৃতায় তিনি মন্তব্য করেছিলেন, সিনেমা ফিনেমা আমি বুঝি না, বুদ্ধ বলল তাই এলুম। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিনেমা প্রেমী বুদ্ধদেব ভট্টাচার্য তখন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ছিলেন। সম্প্রতি একটি সংবাদপত্রের শিরোনাম ছিল এমনই যে বাংলার রাজনীতিতে পরিবর্তনের জলবায়ু বুদ্ধদেব ভট্টাচার্যকে একটি পুরনো অভ্যাস ত্যাগ করতে বাধ্য করেছে। সেই খবরে এমনটা বলা হয়, সিপিএম সূত্র জানিয়েছে যে মুখ্যমন্ত্রী নন্দনে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন কারণ তিনি দলীয় কাজে আরও বেশি সময় দিতে চেয়েছিলেন, বিশেষত ভোটের ফলাফল পরপর বিপরীত হওয়ার পরে। আজকাল সন্ধ্যা 6টায় রাইটার্স বিল্ডিং ত্যাগ করার পর বুদ্ধদেব ভট্টাচার্য সোজা আলিমুদ্দিন স্ট্রিটের দিকে রওনা দেন। সিপিএম সদর দফতরে তিনি সাংগঠনিক কাজ এবং সরকারের উন্নয়ন উদ্যোগ নিয়ে আলোচনা করার জন্য রাজ্য সম্পাদক
বিমান বোসের মতো দলীয় নেতাদের সঙ্গে আবদ্ধ থাকেন। সূত্র আরও যোগ করেছে, এরপর রাত 8:30টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্য সিপিএম সদর দফতরে প্রায় 1 ঘন্টা সময় কাটানোর রুটিন চালিয়ে যাচ্ছেন। পার্টির একজন আভ্যন্তরীণ ব্যক্তি বলেছেন যে বুদ্ধবাবু আগে রাজ্য সচিবালয়ে তার দিনের স্লোগানের পর কিছুক্ষণ বিশ্রাম নিতে নন্দনে যেতেন এবং বন্ধু ও শিল্পীদের সঙ্গে আড্ডা দিতেন, অথবা তিনি শান্ত হওয়ার জন্য একটি চলচ্চিত্র দেখতেন। নন্দন কমপ্লেক্সের এক কর্মী বলেন, যতদূর আমি মনে করতে পারি তিনি গত 4 বা 5 মাসে 2 বারের বেশি নন্দনকে দেখেননি। তিনি পার্টির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এবং তাই এখানে তার স্টিমিং কাপ কফি মিস করতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বলেছেন, বুদ্ধদা একজন সংস্কৃতি মনা ব্যক্তি এবং নন্দনের সময় কাটাতে ভালোবাসেন, কিন্তু আমাদের দলীয় নির্বাচনী পরাজয়ের পর তিনি সাংগঠনিক কাজে আরও বেশি মনোযোগ দিতে চান এবং বিমান বোস ও আমাদের রাজ্য নেতৃত্বকে দলকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করতে চান। নন্দনকে এত ঘন ঘন না দেখার সিদ্ধান্তের পিছনে অন্য কোনো কারণ নেই। এবার জেনে নেব 2007 সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময় শিল্পীদের গ্রেপ্তার প্রসঙ্গে। 2007 সালের 11 নভেম্বর বিকেলে পশ্চিমবঙ্গের অভিনেতা, শিল্পী এবং লেখকরা নন্দীগ্রাম সহিংসতার বিরুদ্ধে ক্যাথেড্রাল রোডে একটি বিক্ষোভ করছিল। একই সময় নন্দনকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে চলছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কলকাতা পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ফোর্স কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, যারা 20 জন মহিলা সহ প্রায় 100 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছিল। এদিন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তালিকায় ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী প্রমুখরা। ডেপুটি কমিশনার হেডকোয়ার্টার বিনীত গোয়েল এবং পরিচালক অপর্ণা সেন, কবি শঙ্খ ঘোষ, গৌতম ঘোষের নেতৃত্বে একদল বিক্ষোভকারীদের মধ্যে বৈঠকের 5 ঘন্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়। পরে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বলেছিলেন যে তিনি গ্রেপ্তারের কারণ খুঁজে বের করতে পারেননি। আমি জানি না কি কারণে আমাদের গ্রেপ্তার করা হয়েছিল। আমরা নন্দনে পা রাখিনি। আমাদের কাছে কোনো অস্ত্র বা গোলা বারুদ ছিল না। আমরা বসেছিলাম একাডেমি অফ ফাইন আর্টসের বাইরে, যেখানে গান গাওয়া হচ্ছিল। তাহলে বন্ধুরা, আমাদের আজকের পর্ব এখানেই শেষ। বুদ্ধবাবুকে বেশ কয়েকবার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আমরা সে কথাই জানব আমাদের আগামী পর্বে।